নির্বাচিত হলে ঢাকাকে বাসযোগ্য করার অঙ্গীকার তারেক রহমানের, উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান। দুর্নীতি করলে প্রধানমন্ত্রী বিচারের আওতায় আসবেন বললেন জামায়াত আমির। অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি নাহিদের। শেষ মুহূর্তে প্রচারণায় সরগরম ভোটের মাঠ, ভোটের দিন অস্থিতিশীলতার শঙ্কা টিআইবির। কারচুপির সুযোগ নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ধর্মঘটে আজও অচল চট্টগ্রাম বন্দর। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এক্ষুনি ইজারা চুক্তি নয় বলছে সরকার, সচল করতে কঠোর অবস্থান। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ঢাকা সহ পুরো দেশকে নিরাপদ এবং বাসযোগ্য করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ঢাকা মহানগরে 40টির মতো খেলার মাঠ করা হবে। বিকেলে রাজধানীর ইসিবি চত্বরে আয়োজিত পথসভায় উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। নির্বাচনী প্রচারণায় সারা দেশ চষে বেরিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষ 2 দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে আয়োজিত সমাবেশে যোগ দেবেন তিনি। রোববার দুপুরে অংশ নেন রাজধানীর ইসিবি চত্বরে আয়োজিত পথসভায়। তার উপস্থিতির অনেক আগেই লোকে লোকারণ্য হয়ে ওঠে সভা মঞ্চের আশপাশ। ক্যান্টনমেন্ট থানা বিএনপি আয়োজিত পথসভাটি মুহূর্তের মধ্যেই যেন জনসভায় রূপ নেয়। ধানের শীষে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশের এলাকা। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ঢাকা সহ পুরো দেশকে নিরাপদ এবং বাসযোগ্য করা হবে। নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই, যেই শহরের মানুষ বুক করে শ্বাস নিতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এখানে একটু আগে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে, যাতে করে আমাদের মুরব্বীরা, মা বোনেরা বিকেল বেলায় বা যেই সময় তাদের প্রয়োজন সেই সময় যদি মাঠে হাঁটা চলা করতে পারে। সুস্থ জাতি গঠনে ঢাকা শহরে প্রায় 40টি খেলার মাঠ করা হবে বলে জানান তিনি। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বিএনপি 12 তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, ঢাকা 17টাতেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করবো ইনশাআল্লাহ। আরেকটি দাবি আছে, চত্বর থেকে জসিমুদ্দিন পর্যন্ত 60টি প্রশস্ত করানোর জন্য যে রাস্তাটি আছে, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা মানুষের বসবাসের জন্য, চলাচলের জন্য এই এলাকার রাস্তার প্রসার ঘটাবো ইনশাআল্লাহ। এ সময় ঢাকা 17 আসনের সন্তান হিসেবে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। ধানের শীষের পক্ষে সমগ্র বাংলাদেশে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, আপনাদের মাধ্যমে আমি সকলকে বিনীত অনুরোধ জানাতে চাই ধানের শীষের পক্ষে 12 তারিখে ভোট প্রদানের জন্য। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মিরপুর 10 নম্বরের আদর্শ স্কুলে সমাবেশে ভাষণ দিচ্ছেন তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানুষের ভাগ্যের পরিবর্তনে কি কি পরিকল্পনা করতে চায়। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের যে জনসংখ্যা তার অর্ধেক নারী। আপনারা জানেন, দেশের যে খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, উনি চেষ্টা করেছেন দেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিতে, এবং সেই জন্যই এই দেশে বাংলাদেশে আমাদের মেয়েরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত তাদের শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা এবার ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, আপনাদের সহযোগিতা, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে
আমরা এই যে গত 2 যুগ ধরে যে 3 যুগ ধরে মেয়েরা শিক্ষিত হচ্ছে, সারা বাংলাদেশে এই নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং এই জন্য সমগ্র বাংলাদেশে আমরা মায়েদের কাছে, প্রত্যেকটি ঘরের গৃহিণীর কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে এবং সেই সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষ, প্রত্যেকটি খেটে খাওয়া নারী, প্রত্যেকটি খেটে খাওয়া পরিবার ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় যেরকম বহু শিক্ষিত নারী পুরুষ আছে যারা বেকার হয়ে বসে আছে, তাদের হাতে শিক্ষার আলো আছে কিন্তু বেকার হয়ে বসে আছে, ঠিক একইভাবে মেয়েদেরকে আমরা ভাষা শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে চাই, যার মাধ্যমে তারা হয় নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে অথবা বিদেশে কর্মসংস্থান ব্যবস্থা করে বিদেশে যেতে পারবে। প্রিয় ভাই বোনেরা, যারা বিদেশে যায়, আমাদের ছেলেরা যারা বিদেশে যায়, আমরা দেখেছি অনেক দুস্থ পরিবার জমি জমা করে বিক্রি করে বিদেশে যায়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করে সুদে তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করব, যাতে আমাদের তরুণ সমাজের সদস্যরা যখন বিদেশে যাবে তাদেরকে পৈতৃক সম্পত্তি বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশের কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষও ভালো থাকবে এবং সেই জন্যই মা বোনদের কাছে যেমন আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, সমগ্র বাংলাদেশের কৃষক ভাইদের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে কৃষক ভাইরা সরকারের পক্ষ থেকে সরাসরি তাদের কাছে তাদের প্রয়োজন এবং কীটনাশক ঔষধ পৌঁছাবে। শুধু তাই নয়, আপনারা যারা ঢাকা 15 অধিবাসী, আপনাদের আত্মীয় স্বজন পরিবারের অনেক সদস্য আছে যারা গ্রামে বাস করে এবং কৃষি কাজ করে, আছে না এরকম? প্রায় প্রত্যেকটি মানুষের আছে এরকম। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করব 12 তারিখে যদি আমরা সরকার ইনশাল্লাহ গঠন করি। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় মানুষের চিকিৎসা সুবিধার জন্য এই এলাকার সন্তান মিল্টনকে যেমন আমরা ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছি, মিল্টন একটু আগে তার বক্তব্যে বলেছে যে এই এলাকার মানুষের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতালের প্রয়োজন। আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা পৌঁছে দেবার জন্য আমরা হেলথ কেয়ার নিযুক্ত করতে চাই, যারা গ্রামে গ্রামে যাবে, বিশেষ করে তারা চিকিৎসা সুবিধা দিবে। এই এলাকার মানুষের প্রয়োজনের জন্য আমরা ইনশাআল্লাহ মিল্টন যে দাবি করেছে সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল পর্যায়ক্রমিকভাবে এখানে আমরা স্থাপন করব। এই এলাকার মানুষের আরেকটি বড় সমস্যা আছে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সরাসরি তারেক রহমানের ভাষণ। তিনি আদর্শ স্কুল মাঠে ভাষণ দিচ্ছেন এবং এরপরে তিনি ন্যাশনাল বাংলা স্কুলে, মিরপুরের ন্যাশনাল বাংলা স্কুলেও ভাষণ দেবেন। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সাধারণের পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীকেও জবাবদিহির আওতায় আনা হবে। অন্যান্য রাজনৈতিক দলের প্রতিশ্রুতির প্রসঙ্গে জামায়াত আমির বলেন, 10 টাকায় চাল বিতরণের মতো কার্ডের বিষয়টিও ভুয়া। বাড্ডা এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত এবং অর্থনৈতিক বৈষম্য দূর করতে বদ্ধপরিকর তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর মেরুল বাড্ডায় ডিআইজি প্রজেক্ট খেলার মাঠে 11 দলীয় জোট প্রার্থী নির্বাচনী জনসভায় অংশ নেয় হাজারো নেতাকর্মী সমর্থক। জনসভায় ঢাকা 11 আসনের জোট মনোনীত প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক বৈষম্যের কারণেই বিগত দিনে মানুষের জীবনমান উন্নয়ন হয়নি। এই অত্র এলাকার উন্নয়ন না হওয়ার পিছনে প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। এই অত্র এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি, সাধারণ জলাশয়
এগুলো দখল করে নেওয়া হয়েছে। বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতেই নতুন বাংলাদেশের যাত্রা হয়েছে বলে মন্তব্য করেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বঞ্চিত ভাগ্যাহত বাংলার 18 কোটি মানুষের অধিকার তাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ অনেক শোষণ এবং বঞ্চনার শিকার। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলদারদের প্রত্যাখ্যান করবে দেশের মানুষ। 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ডাক্তার শফিক বলেন, অপরাধ করলে প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে হবে। সাধারণ একজন মানুষ অপরাধ করলে ওই নির্দিষ্ট অপরাধের জন্য বিচার করে তার যে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একইভাবে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে, আসতে হবে। বাংলাদেশের ভবিষ্যতের দায়িত্ব যুবকদের হাতে তুলে দেওয়ার অঙ্গীকারও করেন 11 দলীয় জোটের শীর্ষ এই নেতা। আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয় তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। একদিন বাদেই শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে দম ফেলারও সময় নেই প্রার্থীদের। ভোটারদের মন জোগাতে গণসংযোগের পাশাপাশি পথসভায় ব্যস্ত তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিনিধির তথ্যে তাসিন তারিনের প্রতিবেদন। সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এনসিপির মনোনীত প্রার্থীর সমর্থনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের এই সমাবেশ। এতে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমাদেরকে কখনো মানুষ মনে করে নাই, এবার আমাদের সময় এসেছে আমাদের ক্ষমতা, জনতার ক্ষমতা জনতার কাছে ফিরিয়ে দেওয়া। এদিকে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসনে গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারের স্বার্থে গণভোটে হ্যাঁয়ের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের দেশে এক ব্যক্তি শাসন নষ্ট হোক, আগের গভর্নমেন্ট ফ্যাসিস্ট না হোক, জবাব দিতে থাক, তাই না? এটাকে আমরা বলতেছি আমরা হ্যাঁ। এছাড়া দিনরাত মাইকিং, লিফলেট বিতরণ আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের প্রার্থীরা। গ্রাম থেকে হাটবাজার সবখানেই ভোটের আমেজ। আমাদের একটা ভালো বিশ্ববিদ্যালয় করতে হবে, একটা ভালো হসপিটাল নাই, কোনো অসুস্থ হলে তাদের ফরিদপুর হাসপাতালে যেতে হয়, হসপিটাল করতে হবে। জয়পুরহাট সদর উপজেলার জামায়াত ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাইদির নারী বিষয়ক সমাবেশে অংশ নেন প্রায় 10,000 মানুষ। আর বাগেরহাটের অলিগলিতে চলছে নির্বাচনী প্রচারণা। টাঙ্গাইল 4 আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়ার নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল কর্মী সমর্থকের পাশাপাশি স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ঝালকাঠির 2টি আসনেই নির্বাচনী প্রচারণার ধুম। লিফলেট বিতরণ আর উঠান বৈঠক করে ভোট চাইছেন প্রার্থীরা। দিনাজপুর 6 আসনে শেষ মুহূর্তে গণসংযোগ করছেন জামায়াত, বিএনপি ও হাতপাখা প্রার্থী। খুলনা 2 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর শেখপাড়া বাজার ও 21 নং ওয়ার্ডে জোড়াগেট এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। আর নারায়ণগঞ্জ 4 আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাকা প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেন সিরাজি গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। প্রচারণার আরও খবর থাকছে সংবাদে পরের অংশে। সাংবিধানিক দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগে নির্বাচন কমিশনের দুর্বলতা দৃশ্যমান বলে দাবি করছে টিআইবি। সকালে ধানমন্ডিতে গণভোট ও প্রাক নির্বাচন পরিস্থিতি বিষয়ক পর্যবেক্ষণে এমন দাবি করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর চাপের মুখে নির্বাচন কমিশন দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। অনলাইন অফলাইন উভয় পরিসরে আচরণবিধির ব্যাপক লঙ্ঘন এবং অনিয়ম ঘটলেও ইসি কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। এতে নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কাও জানান তিনি। নির্বাচন কমিশন বিশেষ করে নেতৃত্বস্থানীয় অবস্থানে যেহেতু আসে, সাংবিধানিকভাবে আইনগতভাবে নির্বাচন কমিশন এবং তার নেতৃত্বাধীন আইন প্রয়োগকারী সংস্থা, তাদের সকল কর্মী যারা আছেন এবং বিশেষ করে সেনাবাহিনী সহ অন্যান্য সংস্থাগুলো, তাদের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা, সকলের নিরাপত্তা নিশ্চিত করে যেন নির্বাচন হয়
সেটি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের পাশাপাশি অন্য সংস্থাগুলির পাশাপাশি রাজনৈতিক দলগুলো। এবার নির্বাচনে কারচুপির শঙ্কা নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে। দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সার্বিক প্রস্তুতি শেষ করেছে বলেও জানান উপদেষ্টা। ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা হেল্প করবেন, কোথাও যদি কোনো রকম কারচুপি হয় সাথে সাথে জানাবেন, আমরা সাথে সাথে অ্যাকশন নেব। খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে এবং একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। অর্ডার বেল এলাকা যেগুলি রয়ে গেছে, এই জন্য ওখানে প্রচুর সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন 8 কিলোমিটারের ভিতরে সাধারণত সেনাবাহিনী যায় না। আমরা যদি ওরকম প্রয়োজন পড়ে সেনাবাহিনী ওই জায়গায় যাবে। রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। একই সঙ্গে পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর কথাও বলেন তিনি। রোববার রাজধানীতে গণতন্ত্রের সংগ্রামে নারীর অবদান এবং আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এসব কথা জানান জাইমা রহমান। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রাম ও প্রতিটি গণ আন্দোলনে 1971-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থান পর্যন্ত সম্মুখভাগে থেকে অসামান্য সাহসিকতার পরিচয় দিয়েছেন নারীরা। শিক্ষা, অর্থনৈতিক সক্ষমতা ও রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে তারা নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচন করেছেন, যা আগামীর বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মূল ভিত্তি। এরই ধারাবাহিকতায় রোববার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসি উইন্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় গণতন্ত্রের সংগ্রামে নারীর অবদান এবং আগামীর বাংলাদেশ শিরোনামে এক গোলটেবিল আলোচনা। পরে যদি সুযোগ হয় শুনবো। এতে সমাজের বিভিন্ন পর্যায়ে থেকে রাজনীতিতে নারীদের ভূমিকা নিয়ে বক্তব্য তুলে ধরেন নারী প্রতিনিধিরা। শুধুমাত্র ছেলেদের পার্সপেক্টিভ তা না, আমাদের মেয়েদের মধ্যেও কিন্তু ওই জায়গাটা এখন ক্রিয়েট হয়েছে। অনেক এডুকেটেড মানুষ বলি বা আনএডুকেটেড মানুষ বলি, তারা কিন্তু ওই মেয়েদের নিজেদের ওই অধিকারটাকেও অ্যাকনলেজ করতে চায় না। সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং অ্যাবিউজ, এটা একদম প্রতিটা কর্মক্ষেত্রে এবং প্রতিটা জায়গায় এটা আমরা দেখি। যেই তরুণরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই তরুণ নারী পুরুষদেরই রাজনীতিতে অংশগ্রহণটা অনেক কম আমরা দেখেছি। নারীদের জন্য ইতিবাচক অর্জনগুলো যাতে আগের ইতিহাস বা স্বৈরাচারী সংস্কৃতির মতো পুনরাবৃত্তি না হয়, সেজন্য নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার সারা হোসেন। আমাদের যে অর্জনগুলো আছে সেটা আমরা যাতে আগের ইতিহাস এবং আগে আমরা যে ধরনের স্বৈরাচারী প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছি এবং যে ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছি, সেটার কারণে সবকিছু যাতে আমরা না ফেলে দিই, আমরা যাতে বোঝার চেষ্টা করি যে এত কিছুর মধ্যেও ভালো কিছু কিছু বিভিন্ন সময় হয়েছিল। আর চিন্তায় পরিবর্তন আনতে হবে উল্লেখ করে ব্যারিস্টার জাইমা রহমান বলেন, রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। নারী নিরাপত্তার দিক থেকে ইন টার্মস অফ সাইবার বুলিং আর ফিজিক্যাল অলসো সেফটি, যদি কোডস অফ কন্ডাক্ট থাকে প্রতিটা পলিটিক্যাল পার্টির, যে আচ্ছা ঠিক আছে যে এই মানে আমাদের আইন তো আছে, কিন্তু পলিটিক্যাল পার্টির দায়িত্ব নিতে হবে। সম্মিলিতভাবে চেষ্টা করলে সবাই সুন্দর দেশ গড়তে পারবে বলেও এ সময় মন্তব্য করেন তারেক রহমানের মেয়ে। শিক্ষকদের সাথে, স্টুডেন্টসদের সাথে, লয়ারদের সাথে, তাহলে আমার মনে হয় মানে আমরা সুন্দর একটা দেশ গড়ে তুলতে পারবো। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের ইজারা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এখনই চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বন্দর সচল রাখতে সরকার হার্ডলাইনে রয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে এক অনুষ্ঠানে উপদেষ্টার অভিযোগ, 18 কোটি মানুষকে জিম্মি করতেই ধর্মঘট করছেন শ্রমিক কর্মচারীরা। এদিকে আন্দোলনকারীরা রাষ্ট্র জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সুমন কুমার দেকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। 4 দফা দাবিতে রোববার সকাল 8টায় চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট শুরু করেন শ্রমিক কর্মচারীরা। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা এই ধর্মঘটে বন্দরের জেটি ও বহির্নোঙর কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে। বন্দরের মূল জেটিতে ও বহির্নোঙরে থাকা অর্ধশতাধিক জাহাজে পণ্য খালাস হচ্ছে না। আন্দোলনকারীরা রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামান। বন্দরকে হাইজ্যাক করে নিয়ে জনগণকে জিম্মি করে এই ধরনের কার্যকলাপে কিছু বিপদগামী
কর্মচারীরা তারা এই পদ বেছে নিয়েছে। আমাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের প্রতি, আমাদের সংবিধানের প্রতি। এখন সেটা না থেকে কেউ যদি বিপদগামী পথ বেছে নিয়ে অন্য কোথাও গিয়ে তাদের আনুগত্য প্রকাশ করে, এটা তো আমি বলবো যে এটা সম্পূর্ণ কর্মকর্তাদের যেই আচরণবিধি একটা দেওয়া হয়েছে অর্ডিন্যান্স গত বছর জুলাই মাসে, সেটার সম্পূর্ণ ব্যত্যয়। যারা এগুলো নিচ্ছে তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে তারা অবস্থা দিয়েছে, তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চট্টগ্রাম বন্দরে ধর্মঘট নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরকে জিম্মি রাখার চেষ্টা করছে কিছু লোক। বন্দর সচল রাখতে সরকার হার্ডলাইনে আছে। তারা পুরো পোর্টকে জিম্মি রাখার চেষ্টা করছে কতিপয় লোক। মাঝখানে এখানে রোজা আর কয়েকদিন পরে 18 কোটি মানুষকে তারা জিম্মা রাখছে। এটা চলতে দেওয়া যায় না। দেয়ারফর দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু গো ইন হার্ড লাইন। এম সাখাওয়াত হোসেন বলেন, আপাতত ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে যাচ্ছে না সরকার। ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে এখনো চলমান এবং একটা চিঠি ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে দিয়েছেন, যে মেসেজটা আমি পেয়েছি, যে তারা আরও সময় চায়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম ভোটের মাঠ। নির্বাচনী প্রচারণার খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন। শাহাব, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা, আমাদেরকে জানাবেন। জেরিন, ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি জানতে চেয়েছেন, এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লার দাউদকান্দিতে। আমরা ঘুরে দেখেছি কুমিল্লায় যে 17টি উপজেলা নিয়ে 11টি সংসদীয় আসন রয়েছে, প্রত্যেকটি উপজেলায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার দাউদকান্দিতে। আমরা কুমিল্লা 1 যে সংসদীয় আসন রয়েছে দাউদকান্দি এবং মেঘনা নিয়ে, কুমিল্লার দাউদকান্দিতে এসে দেখেছি ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আরেকটি বিষয় হচ্ছে, প্রার্থীরা কিন্তু কিছু তাদের যে নেতাকর্মী আছে তাদেরকে দিয়ে ছোট ছোট করে একটি কমিটির মতো করেই তারা আসলে প্রচারণা বিভিন্ন জায়গায় চালাচ্ছে। একই সমানে বিভিন্ন জায়গায়, একই এলাকার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি একই প্রার্থীর প্রচারণা চলছে। আমরা একজন নেতাকর্মীর সাথে কথা বলবো। জামায়াত ইসলামী থেকে কুমিল্লা 1 থেকে মনোনয়ন পেয়েছেন মনিরুজ্জামান বাহালুল। ওনার নেতাকর্মীদেরকে আমরা পেয়েছি, একটু সংযুক্ত হব, আমরা একটু জানার চেষ্টা করব প্রচারণায় কেমন সাড়া পাচ্ছেন আপনারা। আলহামদুলিল্লাহ, 24-এর 36 জুলাইয়ের পর সারা দেশব্যাপী, বিশেষ করে দাউদকান্দি শহীদ রিফাতের মাটি, এখান থেকে গণজাগরণ আকাঙ্ক্ষিত উল্লেখিত হয়ে জনগণ আমাদেরকে সমর্থন করছে এবং সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে, সুশৃঙ্খল প্রচারণার মাধ্যমে আমরা যথেষ্ট এগিয়ে আছি ইনশাআল্লাহ। প্রচারণায় কেমন সাড়া পাচ্ছেন, আর এরই মধ্যে কি কোথাও কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? আমরা আমাদের প্রচারণায় যথেষ্ট সাড়া পাওয়ার কারণে প্রতিপক্ষের মাধ্যমে আমাদের বিশেষ করে নারী সদস্যদেরকে, নারী কর্মীদেরকে এবং বিভিন্ন জায়গায় মোবাইলের মাধ্যমে আমাদেরকে হুমকি দিচ্ছে। আমাদের এই মুহূর্তে বিশেষ করে প্রশাসনের নিরপেক্ষতা খুব বেশি প্রয়োজন এবং এই যে হুমকি দিচ্ছে, এই জন্য সরকারের উচিত আমাদেরকে দৃষ্টি রাখা যে আমরা যেন আমাদের ভোটটা সঠিকভাবে দিতে পারি। ধন্যবাদ আপনাকে। তো জেরিন, যেমনটি শুনছিলেন, আসলে এখানে কিন্তু শঙ্কা আর সংশয়ের মধ্যেই জামায়াত ইসলামীর প্রার্থীর যারা সহযোগী আছে তারা জানিয়েছে তারা প্রচারণা তারা চাচ্ছে যে নির্বাচনটি যেন অন্তত নির্বিঘ্নে হয়, ভোটাররা যেন তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে। তো এই ছিল কুমিল্লার শাহাব, আপনাকে ধন্যবাদ। শাহাব, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লার দাউদকান্দি থেকে প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাবুদ্দিন। এবার আন্তর্জাতিক। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তেহরানের বৈধ অধিকার, এমন মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, এ বিষয়ে কোনো চাপ তারা মেনে নেবেন না। যুক্তরাষ্ট্রের হুমকি বা যুদ্ধজাহাজ ইরানকে ভয় দেখাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে পরোক্ষ বৈঠকের পরই এমন কড়া বক্তব্য আসে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী উন্মোচন করেছে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী। সেখানে প্রদর্শিত সবচেয়ে শক্তিশালী অস্ত্র খোরামশাহ 4 বা খেবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যাকে প্রতিহত করা কঠিন বলে দাবি করছে ইরান।
পাকিস্তান ও ভারতের মধ্যকার টি-20 বিশ্বকাপ ম্যাচ ঘিরে সৃষ্ট অনিশ্চয়তার প্রেক্ষাপটে জরুরি বৈঠকে আইসিসি। এতে অংশ নিতে পাকিস্তান গেছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার জানিয়েছে, ভিডিও কনফারেন্সে অনুষ্ঠেয় এই জরুরি বৈঠকে পাকিস্তান ছাড়াও আইসিসির অন্যান্য সদস্য দেশ, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। পাকিস্তান সরকারের নির্দেশে ভারতের বিপক্ষে মাঠে নামতে অস্বীকৃতি জানানোর পরই এই সংকট তৈরি হয়। পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে বুলবুলের। শেষ করব মোহনা সংবাদ, যে আবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচিত হলে ঢাকাকে বাসযোগ্য করার অঙ্গীকার তারেক রহমানের, উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান। দুর্নীতি করলে প্রধানমন্ত্রীও বিচারের আওতায় আসবেন বললেন জামায়াত আমির। অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি নাহিদের। শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম ভোটের মাঠ, ভোটের দিন অস্থিতিশীলতার শঙ্কা টিআইবির। কারচুপির সুযোগ নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ধর্মঘটে আজও অচল চট্টগ্রাম বন্দর, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এখনই যারা চুক্তি নয় বলছেন সরকার। সচল করতে কঠোর অবস্থান। দর্শক, এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।